নমস্কার, আমি বোধসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ব্লগটা ঠিক শেয়ার মার্কেট সংক্রান্ত নয়, কিন্তু আজকে এমন একটি মন্তব্য ভারতবর্ষ সম্বন্ধে এসছে, আমাদের দেশ সম্বন্ধে এসেছে, যেটা অত্যন্ত অপমানজনক হিসাবেই আমাদের ট্রিট করতে হবে। হ্যাঁ, ডেফিনেটলি ডোনাল্ড ট্রাম্প শো বিজনেসের লোক, ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট টু বি হতেই পারেন, কিন্তু সম্প্রতিকালে তিনি তার এক্স হ্যান্ডেলে যে মন্তব্যটি করেছেন সেটা কেবলমাত্র অসম্মানজনক নয় একটি দেশের পক্ষে, সেটা অশ্লীল হিসাবেও কিন্তু ধরা যেতে পারে এবং সেটা যথেষ্ট ইঙ্গিতপূর্ণ এবং ইঙ্গিতবহ। প্রথম কথা জেনে নিই যে ডোনাল্ড ট্রাম্প এক্স্যাক্টলি কি কারণে হঠাৎ ক্ষেপে উঠলেন। এরকম প্রথমবার নয় যে ডোনাল্ড ট্রাম্প ক্ষেপে উঠছেন বা বিভিন্ন ধরনের মন্তব্য করছেন। এর আগে চায়নার বিরুদ্ধে তিনি তার টাইরেড চালিয়ে গেছেন ইলেকশনসের আগে, এবং ইলেকশনসের পরবর্তীকালেও যে তিনি থামার পাত্র তেমনটি নয়। কন্টিনিউয়াস বলে যাচ্ছেন যে চায়না থেকে যে পণ্যগুলো তাদের দেশে আমদানি করা হয় সেই পণ্যগুলোর উপর তিনি অন্তত 60% তিনি ট্যারিফ ইম্পোজ করবেন বা ট্যাক্স ইম্পোজ করবেন। এটা গেল 1 নম্বর। 2 নম্বর, এর পরে তিনি কানাডা এবং মেক্সিকো নিয়ে পড়েছেন। তার বক্তব্য, যতক্ষণ না মেক্সিকো এবং কানাডা ইলিগাল ইমিগ্রেন্টসের উপর হ্রাস টানছে ততদিন তিনি চেষ্টা করবেন যাতে মেক্সিকো এবং কানাডা এই দুটোর উপরেই অন্তত 20% ট্যাক্স ইম্পোজ করা যায়। এছাড়া ডেফিনেটলি চাইনিজ কোম্পানিগুলো মেক্সিকোতে এসে ভিড় করেছিল, সেখানে কারখানা স্থাপন করে তারা পণ্য উৎপাদন করছিল এবং সেখান থেকে আমেরিকাতে ট্রান্সফার করছিল, যেটা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের চক্ষুশূল হয়ে উঠেছে। ফলত এই যে হুমকি, সেটা কেবলমাত্র মেক্সিকোর প্রতি হুমকি তা নয়, সেটা পরোক্ষে কিন্তু চাইনিজ যে কোম্পানিগুলো তার প্রতিও হুমকি। এত অবধি ঠিক ছিল, কারণ সেটা আমাদের দেশকে বদার করছিল না। আমেরিকান যে প্রেসিডেন্ট টু বি ডোনাল্ড ট্রাম্প, তিনি ভারতবর্ষ সম্বন্ধে ভালো কথাই বলছিলেন, ইঙ্গিত দিচ্ছিলেন যে ভারতবর্ষের ওপর কোনো ট্যারিফ ইম্পোজ করার কোনো প্রশ্ন এই মুহূর্তে নেই, এবং ইভেন কয়েক সপ্তাহ আগে অবধি কিন্তু এই কথোপকথন চলছিল। কিন্তু খেয়াল করে দেখবেন যে ঠিক কয়েক সপ্তাহ আগেই ব্রিক্সের একটা আলোচনা অনুষ্ঠিত হয়। ব্রিক্স নেশন কিন্তু এই মুহূর্তে ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট ইকোনমিক বডিজ গোটা বিশ্বে। ব্রিক্স বলতে তাতে ব্রাজিল রয়েছে, রাশিয়া রয়েছে, ইন্ডিয়া রয়েছে, চায়না রয়েছে এবং সাউথ আফ্রিকা। সেখানে ডিসিশন নেওয়া হচ্ছে যে যত সম্ভব বা যথাসম্ভব ডলারের ওপর নির্ভরতা কমানো, এবং ডলার যদি কারেন্সি হিসাবে যে এক্সচেঞ্জ করা হয়, অর্থাৎ বিভিন্ন পণ্য কেনা বেচার জন্য যে ডলার ব্যবহার করা হয়, সেক্ষেত্রে এই দেশগুলো চাইছে যে যাতে ডলারের ওপর ডিপেন্ডেন্সি কমিয়ে তারা নিজেদের কারেন্সিতে ট্রেড করতে পারেন। সোজা ভাষায় যেটাকে বলা হচ্ছে ডলার বা ডি-ডলারাইজেশন, অর্থাৎ ডলারের ব্যবহার কমানো। এতেই পুনরায় ক্ষেপে উঠেছেন ডোনাল্ড ট্রাম্প। একদম স্পষ্ট কথায় বলে দিয়েছেন। তিনি তার এক্স হ্যান্ডেলের মাধ্যমে ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্ম বলে একটি প্ল্যাটফর্ম রয়েছে, যেখানে একটি পোস্টে তিনি লিখেছেন, যদি এই ব্রিক্স নেশনসগুলো মনে করে থাকে যে তারা ডি-ডলারাইজেশন করবে, ডলারকে কারেন্সি হিসাবে ব্যবহার করবে না, সেক্ষেত্রে আমরা সমস্ত এই ব্রিক্স নেশন যে দেশগুলো রয়েছে তাদের উপর 100% ট্যারিফ ইম্পোজ করবো। অর্থাৎ পণ্যের যে মূল্য তার দ্বিগুণ মূল্য দিতে হবে যদি আমেরিকাতে কোনো এই দেশগুলোর পণ্য বিক্রি করা হয়। তো একদম সরাসরি হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। অত্যন্ত অশ্লীল ইঙ্গিতে তিনি বলেছেন যে ভাই, সোজা কথা জেনে নাও, যদি ডলারই তোমাদের ব্যবহার করতে হবে, অর্থাৎ হুমকি, সরাসরি হুমকি, ডলার ছাড়া অন্য অল্টারনেটিভ কারেন্সির কথা ভাবাই যাবে না। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, তোমরা যদি মনে করো যে আমাদের দেশকে চুষবে, সেক্ষেত্রে অন্য দেশ খুঁজে নাও যাদেরকে তোমরা চুষতে পারবে। অত্যন্ত অশ্লীল ইঙ্গিত যেটা উনি দিয়ে রেখেছেন।
এবং তার বক্তব্য হচ্ছে যে আমাদের দেশে এইসব চলবে না, এই সব তোমরা করতে পারবে না। প্রথম কথা, তিনি একদম যেটা করার চেষ্টা করছেন, তিনি এখনো মনে করছেন যে আমেরিকা ইজ দ্য স্ট্রংগেস্ট ইকোনমি। এটা ঘটনা এই মুহূর্তে যে আমেরিকা এখনো স্ট্রংগেস্ট ইকোনমি, কিন্তু কত বছর আমেরিকা আর স্ট্রংগেস্ট ইকোনমি থাকবে সে ব্যাপারেও একটা প্রশ্ন চিহ্ন অলরেডি উঠে গেছে। এই কারণ যতদিন ডলার শক্তিশালী থাকবে ততদিন অন্য দেশগুলো ডিপেন্ডেন্ট থাকবে আমেরিকার ওপর। যে মুহূর্তে অন্যান্য দেশ নিজেদের কারেন্সিতে ট্রেড করতে থাকবে তত ডলারের ওপর ডিপেন্ডেন্স কমবে, ডলারের ভ্যালু কমতে বাধ্য সেক্ষেত্রে বিশ্বের বিভিন্ন জায়গায়। এবং ডলারের যদি মূল্য কমতে থাকে, মাথায় রাখতে হবে আমেরিকার এই মুহূর্তে বাজারে $36 ট্রিলিয়ন তাদের ধার রয়েছে। কেবলমাত্র সামনের বছরই তাদের $1 ট্রিলিয়ন কেবলমাত্র ইন্টারেস্ট হিসাবে পেমেন্ট করতে হবে। এই মুহূর্তে আমেরিকান জিডিপি পার ইয়ার মোটামুটি $28 ট্রিলিয়ন মতন, অর্থাৎ তাদের ডেট টু জিডিপি 1.23 ওপর। সাধারণত যে ডেট টু জিডিপি ইউজুয়ালি 1-এর তলায় থাকলে একটা দেশের পক্ষে ভালো হিসাবে ধরা হয়, সেই জায়গাটায় আমেরিকা কিন্তু ফেয়ার ভ্যালুর অনেক ওপরে ডেট টু জিডিপি। তাহলে এই মুহূর্তে প্রশ্ন যেটা দাঁড়াচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প কোথাও না কোথাও একটা ডেসপারেশনের মধ্যে দিয়ে চলছেন, সেটা বোঝাই যাচ্ছে। কোথাও না কোথাও পরোক্ষভাবে হলেও এটা ঘটনা, ডোনাল্ড ট্রাম্প হয়তো বা আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল ব্যাংককে বাধ্য করেছেন বা ভবিষ্যতেও বাধ্য করবেন ইন্টারেস্ট রেট কাট করার ব্যাপারে। 1 নম্বর। 2 নম্বর, যদি কোনোভাবে ইনফ্লেশন বেড়ে যায় সেক্ষেত্রে আমেরিকা কি সেই ইনফ্লেশনের মার সহ্য করতে পারবে? এটা হচ্ছে 2 নম্বর। কারণ অলরেডি অক্টোবর ডেটা অনুযায়ী ইনফ্লেশন বৃদ্ধি পাচ্ছে, কনজিউমার্সরা হিউজ পরিমাণ তারা কেনাকাটা শুরু করে দিয়েছেন আমেরিকাতে। সুতরাং আমেরিকাতে নতুনভাবে যদি ইনফ্লেশন হয় সেক্ষেত্রে আশ্চর্য হওয়ার মতন কিছু নেই। 3 নম্বর পয়েন্ট যেটা আমাদের মাথায় রাখতে হবে যে ট্রাম্প কোথাও না কোথাও প্রমাণ করার চেষ্টা করছেন যে তিনি চায়নার থেকে সুপিরিয়ার, তিনি রাশিয়ার থেকে সুপিরিয়ার, তিনি ভারতের থেকে সুপিরিয়ার, অর্থাৎ বিশ্বের তাবর যে ইকোনমিগুলো রয়েছে তাদেরকে আঙুল দিয়ে বোঝাবার চেষ্টা করছেন তোমরা এখনো আমাদের সমতুল্য হওনি, আমাদের কথা তোমরা মেনে চলতে বাধ্য। অন্য একটা অনুষ্ঠানে ডেট্রয়েট ইকোনমিক ক্লাবে কয়েক সপ্তাহ আগে ডোনাল্ড ট্রাম্প একটা প্রচ্ছন্ন হুমকি দিয়ে রেখেছিলেন ভারতবর্ষকে। সেখানে তিনি ভারতের প্রধানমন্ত্রী সম্বন্ধে ভালো ভালো কথা বলেছেন, তাদের ক্যাপাবিলিটির কথা বলেছেন, কিন্তু এর সঙ্গে তিনি যেটা অ্যাড করে দিয়েছেন তার বক্তব্য অনুযায়ী ব্রাজিল যে ট্যাক্স ইম্পোজ করে আমেরিকান প্রোডাক্টসের ওপর, চায়না যে ট্যাক্স ইম্পোজ করে আমেরিকান প্রোডাক্টসের ওপর, তার থেকে অনেক বেশি ট্যাক্স ইম্পোজ করে ভারতবর্ষ আমেরিকান প্রোডাক্টসের ওপর। সেক্ষেত্রে তিনি উদাহরণ টেনে এনেছিলেন হার্লে ডেভিডসন মোটরসাইকেলস। তার বক্তব্য যে এর আগে হার্লে ডেভিডসনের কর্তৃপক্ষের সঙ্গে তার আলোচনা হয়েছিল, সেক্ষেত্রে তিনি জিজ্ঞাসা করেছিলেন তোমাদের ব্যবসার হাল কি? তারা বলেছেন ভারতবর্ষে আমরা মোটেই ব্যবসা করতে পারছি না, আমাদের ব্যবসা করতে দেওয়া হচ্ছে না, তারা মোটেই আমাদের ট্যাক্স বাবদ কোনো সুবিধা দিচ্ছে না। বাস্তব কথা হচ্ছে হার্লে ডেভিডসন অত্যন্ত একটা এক্সপেন্সিভ মোটরসাইকেল এবং ভারতবর্ষে তার সমগোত্রীয় যে মোটরসাইকেলস গুলো রয়েছে সেইগুলো যে খুব খারাপ কোয়ালিটির মোটরসাইকেলস মোটেই না। এবং খেয়াল করে দেখবেন যে ভারতবর্ষে যে বেশ যেগুলো টপ বাইকার্স যারা, তারা কিন্তু ভারতবর্ষের উৎপাদিত মোটরসাইকেলস গুলোর ওপর ভরসা রাখছেন এবং হার্লে ডেভিডসন পাত্তা পায়নি। সেক্ষেত্রে ভারতবর্ষ দায়ী, এটা কিন্তু নাচতে না জানলে উঠোন বেঁকা বলা যেতে পারে। তোমরা মার্কেটিং ঠিকঠাক করতে পারবে না, অ্যাডভার্টাইজিং ঠিকঠাক করতে পারবে না, একটি প্রোডাক্টকে জনপ্রিয় করে তোলার কোনো উৎসাহ তোমাদের নেই। কেবলমাত্র বিশ্বের অন্যান্য জায়গায় হার্লে ডেভিডসন চলেছে বলে ভারতবর্ষের টেরেনেও হার্লে ডেভিডসন চলবে এমনটি কেউ গ্যারান্টি দেয়নি। সুতরাং তোমরা তোমাদের মতন করে ভারতীয় যে আবহাওয়া রয়েছে, যে পটভূমিকা রয়েছে, যে পরিবেশ রয়েছে, যে ডেমোগ্রাফিক রয়েছে, সেটার ওপর ভিত্তি করে তোমাদের মোটরসাইকেল বানাতে হবে। যদি তোমরা মনে করো আমেরিকার আবহাওয়ায় যে মোটরসাইকেল চলছে
চলছে সেটা ভারতবর্ষে চলবে, সেক্ষেত্রে ডেফিনেটলি তোমরা ভুল করছো। এইটা কিন্তু হার্লে ডেভিডসনকে বুঝতে হবে। ট্রাম্প বুঝতে পেরেছেন ভারতবর্ষকে এই যে হুমকি দেওয়ার পেছনে আরেকটা কারণ কাজ করছে, যেটা অনেকেই হয়তো জানেন না। অধিকাংশ মানুষের হয়তো বা ধারণা থাকলেও থাকতে পারে যে হয়তো বা আমেরিকা সবচেয়ে বেশি প্রোডাক্ট ভারতবর্ষকে রপ্তানি করে, ভারতবর্ষ থেকে হয়তো বা কিছুমাত্র প্রোডাক্ট আমেরিকাতে রপ্তানি হয়ে থাকে, অর্থাৎ ভারতবর্ষ হয়তো বা বেশি আমদানি করে, কম রপ্তানি করে আমেরিকাতে। চিত্রটা ঠিক উল্টো। ভারতবর্ষের সঙ্গে আমেরিকার যে ব্যবসা, তাতে ভারতবর্ষের পক্ষে পাল্লা ভারী। ভারতবর্ষ বেশি রপ্তানি করে এবং কম আমদানি করে আমেরিকা। এটা একটা চমকে দেওয়ার মতন তথ্য, কিন্তু এটাই হচ্ছে বাস্তব। এইবার জেনে নিই যে ভারতবর্ষ সঙ্গে ইউএস যে ট্রেড চলেছিল সেটা ফিসকাল ইয়ার 23-এ কেমন ছিল, যে বায়োল্যাটারাল ট্রেড ছিল, তাতে মোটামুটি ভারতবর্ষের সঙ্গে যে ট্রেড ছিল সেটা ছিল 128.78 বিলিয়নের ট্রেড, অর্থাৎ আমেরিকা এবং ভারতবর্ষ পরস্পরের সঙ্গে কি কেনা বেচা করেছে। এবং ফিসকাল ইয়ার 2023-এ ভারতের কাছে ট্রেড সারপ্লাস ছিল $28.3 বিলিয়ন, অর্থাৎ ভারতবর্ষ যে পরিমাণ আমদানি করেছে তার থেকে বেশি রপ্তানি করেছে আমেরিকাতে। খুব স্বাভাবিকভাবে যদি বিশ্বের 1 নম্বর অর্থনীতি আমেরিকা হয়ে ওঠে, তার ক্ষেত্রে এই ধরনের ট্রেডকে সহ্য করাটা মুশকিল, গায়ে জ্বলুনি ধরাটাই বেশি স্বাভাবিক। সেই জায়গাটায় দাঁড়িয়ে বুঝতে হবে যে আমেরিকাতে ভারতবর্ষ ঠিক কি ট্রেড মানে জিনিসপত্র তারা রপ্তানি করে থাকে। এর মধ্যে রয়েছে টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেলস, ইনফরমেশন টেকনোলজি এবং সফটওয়্যার সার্ভিসেস, অটো কম্পোনেন্টস, জেমস অ্যান্ড জুয়েলারি, ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টস এবং অন্যান্য প্রোডাক্টসের মধ্যে রয়েছে লেদার গুডস, মেডিকেল ডিভাইসেস, এগ্রিকালচারাল প্রোডাক্টস। মানুষ হয়তো ভুলে যান যে ভারতবর্ষ ওষুধ প্রস্তুতকারক দেশ হিসাবে মেডিকেল ডিভাইসেস উৎপাদন করার ক্ষেত্রে বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে অগ্রণী এবং কোয়ালিটি প্রোডাক্টস তারা উৎপাদন করে থাকে। সুতরাং আমরা ডেফিনেটলি বিদেশ থেকে বিভিন্ন যন্ত্র আমদানি করে থাকি, মেডিকেল ডিভাইসেস আমদানি করে থাকি, কিন্তু আমরা উৎপাদনের দিক থেকে ওষুধ কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা বেশি রপ্তানি করে থাকি। সেটা কি আমেরিকা বলুন, কি ইউরোপ বলুন, কি রাশিয়া বলুন বা অন্যান্য দেশের কথা মাথায় রাখুন। এবার চলে আসি হচ্ছে যে টেক্সটাইল এবং অ্যাপারেলস যেগুলো, অর্থাৎ খুব সোজা কথা হচ্ছে মানে পরনের যে কাপড়, সেক্ষেত্রে আমেরিকাতে কোন কোন ভারতীয় কোম্পানি তারা রপ্তানি করে থাকে। এর মধ্যে রয়েছে আদিত্য বিড়লা ফ্যাশন অ্যান্ড রিটেল, রেমন্ড অরভেন্থ লিমিটেড, ওয়েলস্পান ইন্ডিয়া, বর্ধমান টেক্সটাইলস, অলোক ইন্ডাস্ট্রিজ, বোম্বে ডাইং প্রভৃতি কোম্পানিজ। এবার চলে আসি হচ্ছে ভারতবর্ষের কোন কোন প্রথিতযশা ইনফরমেশন টেকনোলজি কোম্পানিজ তারা সার্ভিসেস তারা এক্সপোর্ট করে আমেরিকাতে। তার মধ্যে ডেফিনেটলি রয়েছে টিসিএস, ইনফোসিস, উইপ্রো, এসিএল টেক, টেক মহিন্দ্রা। এছাড়া যে কোম্পানিজগুলো রয়েছে তার মধ্যে রয়েছে পারসিস্টেন্ট সিস্টেমস, এলটিআই, মাইন্ডট্রি, তারপর ওরাকল ফিনান্সিয়াল সার্ভিসেস, এই প্রভৃতি এই ধরনের কোম্পানিজগুলো তারা আইটি সফটওয়্যার এক্সপোর্ট করে থাকে আমেরিকাতে। এছাড়া অটো কম্পোনেন্টস খেয়াল করে দেখবেন যে টেসলা নিয়েও এর আগে আলোচনা হয়েছিল। টেসলাকে বহু কোম্পানিজ তারা ভারতীয় অটো অ্যান্সিলিয়ারি কোম্পানিজ তারা সাপ্লাই করে থাকে। এর মধ্যে ডেফিনেটলি অন্যতম নাম মাদারসন সুমি রয়েছে। এছাড়া রয়েছে ভারত ফর্জ, বশ ইন্ডিয়া, লিউম্যাক্স অটো টেকনোলজিজ লিমিটেড, প্রিকল লিমিটেড, শ্রীরাম প্রিস্টনস অ্যান্ড রিংস লিমিটেড, সানসেরা ইঞ্জিনিয়ারিং, হাইটেক গিয়ার্স প্রভৃতি কোম্পানি। চলে আসি হচ্ছে জেমস অ্যান্ড জুয়েলারি। জেমস অ্যান্ড জুয়েলারিজ কোন কোন ভারতীয় কোম্পানি এক্সপোর্ট করে থাকে আমেরিকাতে? টাইটানের তানিস্ক রয়েছে, গীতাঞ্জলি জেমস রয়েছে, কল্যাণ জুয়েলার্স রয়েছে, রাজেশ এক্সপোর্টস নামক প্রভৃতি কোম্পানিজ রয়েছে। চলে আসি হচ্ছে তারপরের যে কোম্পানিজগুলো রয়েছে, অর্থাৎ ফার্মাসিউটিক্যাল কোম্পানিজের মধ্যে ডেফিনেটলি রয়েছে উল্লেখযোগ্য নাম অবশ্যই রয়েছে ডক্টর রেড্ডিজ ল্যাব, সান ফার্মা, সিপলা প্রভৃতি কোম্পানি। লেদার গুডসের মধ্যে রয়েছে বাটা ইন্ডিয়া, লাখানি অর্জন প্রভৃতি। মেডিকেল ডিভাইসেস এর মধ্যে সার্জিক্যাল ইকুইপমেন্টস ইন্ডিয়া, ট্রান্স এশিয়া বায়োমেডিক্যালস প্রভৃতি, যদি এগুলো লিস্টেড কোম্পানিজ নয় যেগুলো পরের ক্ষেত্রে বললাম। এগ্রিকালচারাল প্রোডাক্টস এর ক্ষেত্রে প্যাটেল এগ্রি প্রোডাক্টস, মহিন্দ্রা এগ্নি বিজনেস প্রভৃতি কোম্পানিজ তারা কিন্তু তারা অবভিয়াসলি প্রোডাক্টস এক্সপোর্ট করে থাকে এতে আমেরিকাতে।
এইবার চলে আসি হচ্ছে তাহলে প্রবলেমটা কোথায়, মানে ভারতবর্ষ বা অন্যান্য ব্রিক্স দেশগুলোকে যে আমেরিকার যে উড বি প্রেসিডেন্ট হুমকি দিয়ে চলছেন, তার পেছনে কারণ তার নিজের দেশের মানুষকে অন্যদিকে মন ঘুরিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা। তিনি বিলক্ষণ জানেন যে আমেরিকা বিপুল ঋণের মানে ধাক্কায় বা চাপে ডুবে চলেছে ক্রমাগত। তিনি ইলন মাস্ক বসিয়েছেন একটি নির্দিষ্ট পদে যাতে তিনি কস্ট কাটিং মেজার্স করতে পারেন, আমেরিকাতে খরচ কমাতে পারেন। 2 নম্বর, তিনি চায়নাকে শত্রু হিসাবে দেখে, ভারতবর্ষকে শত্রু হিসাবে দেখে, রাশিয়া বা ব্রাজিল বা সাউথ আফ্রিকাকে শত্রু হিসাবে দেখে মানুষের মানে মধ্যে আরেকটু জনপ্রিয় হওয়ার চেষ্টা করছেন, কারণ তার টেবিল ভর্তি কেবল সমস্যা রয়েছে এই মুহূর্তে। খুব সহজ ভাষায় বলতে গেলে আমেরিকা যদি 100% প্রোডাক্টসের উপর 100% ট্যারিফ ইম্পোজ করে থাকে, আপনাদের কি মনে হয় যে আমেরিকার পক্ষে এটা করা সম্ভব? আমেরিকা তো যখন ভারতবর্ষ হাইড্রোজেন বোমা তৈরি করার কথা ঘোষণা করেছিলেন রাজস্থানের এক্সপেরিমেন্টাল এক্সপ্লোশনের পর, তখনও তো আমেরিকা প্রভূত স্যাংশনস জারি করেছিল ভারতবর্ষের উপর। ভারতবর্ষের কি কোনো ক্ষতি করতে পেরেছিল? উত্তর হচ্ছে ডেফিনেটলি না। সুতরাং আমেরিকা যদি মনে করে 100% ট্যারিফ তাদের প্রোডাক্টসের উপর চাপিয়ে দেবে, খেয়াল করে দেখুন যে ইনফ্লেশনের হার আমেরিকাতে কোন জায়গায় পৌঁছাবে, যে জায়গাটা দাঁড়িয়ে আমেরিকান সিটিজেন্সরা লিটারালি তাদের নিজের প্রেসিডেন্টের ওপর বীতশ্রদ্ধ হয়ে উঠবেন। এত ইজি না। কোনো দেশ কোনো প্রোডাক্টস ইম্পোর্ট করে কারণ তার দেশে কস্ট অফ প্রোডাকশন বেশি হয় বলে, সেই জন্য খরচ কমাবার জন্য বিদেশ থেকে তারা বিভিন্ন পণ্য আমদানি করে থাকে। এই যে চায়না থেকে তারা পণ্য আমদানি করছে, এই যে ভারতবর্ষ থেকে তারা পণ্য আমদানি করছে, তার পেছনে একটাই ইকোনমিক্স রয়েছে ভাই। এই দেশগুলোতে যে প্রোডাক্টসগুলো আমরা কিনছি সেটা যদি ভারতবর্ষে আমাদের প্রডিউস করতে হয়, সেটা যদি আমেরিকাতে আমাদের প্রডিউস করতে হয়, সেক্ষেত্রে আমাদের অনেক বেশি খরচ করতে হবে, এবং অত বেশি খরচ করলে খুব স্বাভাবিকভাবে আমেরিকান কোম্পানিজগুলো প্রফিট করতে পারবে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সিটিজেন্সরা সেই ধরনের প্রোডাক্টস তারা বর্জন করবেন, অত দাম দিয়ে তারা জিনিসপত্র কিনবেনই না। অর্থাৎ আমেরিকান প্রেসিডেন্ট যতই হুমকি দিন না, তিনি বিলক্ষণ জানেন যে তাকে বিদেশি পণ্যগুলোর আমদানির ওপর নির্ভর করতেই হবে আমেরিকান ইকোনমিকে স্টেবিলাইজ করার জন্য। সেই জন্য তিনি যতই চায়নাকে হুমকি দিন, যতই রাশিয়াকে হুমকি দিন, যতই ভারতবর্ষকে হুমকি দিন বা অন্যান্য দেশকে হুমকি দিন, ট্রাম্পের নিজের হাত পা বাঁধা রয়েছে। কেন? এই আমেরিকাতে যে কোম্পানিজগুলোর নাম বললাম সেগুলো তারা এক্সপোর্ট করে, এবং খেয়াল করে দেখুন যে সে কিন্তু জিনিসপত্র তারা এক্সপোর্ট করে না। জেমস অ্যান্ড জুয়েলারিজ নয় আমরা যদি ছেড়েও দিই, তাহলে কেবলমাত্র ইনফরমেশন টেকনোলজির কথা ভাবুন, ইলেকট্রিক্যাল গুডসের কথা ভাবুন, ইলেকট্রনিক গুডসের কথা ভাবুন, বা রিনিউয়েবল এনার্জির কথা ভাবুন। এই যে আপনারা কি মনে করেন যদি আমেরিকা 100% ট্যারিফ ইম্পোজ করেন, ভারতের কোম্পানিগুলো কি আমেরিকাতে গিয়ে তারা অতি গোলবস্ত্র নয়ন অশ্রু নিয়ে তারা ওখানে ইনভেস্ট করবে আমেরিকাতে? ডেফিনেটলি করবে না, স্বাভাবিকভাবেই করবে না। সুতরাং আমেরিকাতে এই যে বর্তমানে যে হুমকি দেওয়ার খেলা চলছে, এই যে রেটরিক চলছে, এটা কেবলমাত্র জনসাধারণ যাতে খেপে না ওঠে, সেইটা যাতে এরকম না হয়, তিনি প্রেসিডেন্ট হওয়ার আগেই জনসাধারণ এতটাই খেপে গেল, সেটা তিনি হতে দিতে পারেন না। হ্যাঁ, তিনি হুমকি, চমক, ধমক দিয়ে তিনি কাজটা করাবার চেষ্টা করতে পারেন। তিনি ডেফিনেটলি এই যে ব্রিক্স নেশনসগুলো তার এতটাই শক্তিশালী হয়ে উঠছে দিনের পর দিন, তিনি ধমক চমক দিয়ে এই দেশগুলোকে ডেফিনেটলি ডাউন অ্যান্ড আউট করতে যে পারবেন না, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। সুতরাং ভারতবর্ষের যে এক্সপোর্টস রয়েছে সেই দেশে, ভারতে যে ফার্মা কোম্পানিজগুলো রয়েছে, সেই ফার্মা কোম্পানিজ যে ওষুধগুলো এক্সপোর্ট করে, সেই ওষুধগুলো যদি আমেরিকাতে না পৌঁছায়, কি মনে করেন আমেরিকান কোম্পানিজগুলো সেক্ষেত্রে যদি ওষুধ সেই কোয়ান্টিটি অফ ওষুধ প্রডিউস করতে চায়, তারা ডেফিনেটলি প্রথম কথা হচ্ছে তাদের আপস্কেলিং করতে হবে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে সময়ে তারা এই ওষুধটা তৈরি করতে চেষ্টা করবে, তার অনেক আগেই রোগীরা
প্রবলেমে পড়ে যাবেন। সুতরাং এছাড়া তারা সব ফার্মাসিউটিক্যালস প্রোডাক্টস যারা নিজেদের দেশে করতে পারবেন এমন কোনো গ্যারেন্টি নেই। করতে পারলেও সেটা কত বছর লাগবে সেটাও আমরা কেউ জানি না। সুতরাং যেটা মানুষের জীবনে লাগবেই এমন বা আইটি যে সফটওয়্যার সার্ভিসেসগুলো ভারতীয় কোম্পানিজগুলো প্রোভাইড করে, ভারতের যে মেধা আমেরিকাতে বসে কাজ করে, যদি ধরেও নিই মানে যে তারা সমস্ত ফিরে আসছেন, ভারতের সমস্ত আইটি কোম্পানিজগুলো তারা সমস্ত সফটওয়্যার সার্ভিসেস তারা বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে আমেরিকাতে, কি মনে হয় আমেরিকা সার্ভাইভ করবে? ব্যাপারটা কি এত ইজি? এটা একটা লোকাল ইকোনমি, এখানে কিন্তু গ্লোবাল এবং লোকাল মিলেমিশে একাকার হয়ে আছে। যত দিন যাচ্ছে, যত গোটা বিশ্ব টেকনোলজির মাধ্যমে এক হয়ে যাচ্ছে, তত কিন্তু ইকোনমিও ভীষণ কমপ্লিকেটেড হয়ে উঠছে। একটা দেশ আরেকটা দেশের ওপর নির্ভরশীল এমনভাবে হয়ে পড়ছে যে একটা দেশকে বাদ দিয়ে যে সে চলবে সে সম্ভাবনা নেই। সমস্ত দেশে সমস্ত কিছু পাওয়া যায়, এটা আমাদের পৃথিবীতে হয় না। কোনো দেশে হয়তো অধিকাংশ জিনিস পাওয়া যায়, কিন্তু এমন কিছু হয়তো পাওয়া যায় না যেটা পাওয়া যায় না সেটা কিন্তু তাদের বিদেশ থেকে রপ্তানি করতে হয়। যাই হোক, এখানে শেষ করছি। ট্রাম্প এরকম ধরনের রেটোরিক্যাল স্টেটমেন্টস দিতেই থাকবেন, হুমকি দিতেই থাকবেন, কিন্তু তার বক্তব্যগুলো মাঝে মাঝে অত্যন্ত অশ্লীল এবং যেটা বলা যায় সেটা হজম করা ডিফিকাল্ট হয়ে যায় বিশ্বের বিভিন্ন দেশগুলোর পক্ষে। ভবিষ্যতে আর বেশি দিন নেই যখন এই ধরনের ধমক চমক দিয়ে আমাদের কোনো লাভ হবে না, আমাদেরকে এই ধরনের ধমকে চমকে কোনো লাভ হবে না। কারণ ভারতবর্ষ যে হারে গ্রো করছে, যেভাবে টেকনোলজিক্যালি ডেভেলপ করছে, মানুষের ভারতবর্ষের যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডস রয়েছে সেটাকে ইগনোর করা আমেরিকা কেন কোনো দেশের পক্ষেই সম্ভব না। যে কারণে চায়নাও কিন্তু সম্প্রতিকালে নিজেদের মেজাজ না দেখিয়ে তারা কিন্তু আবার গুটি গুটি পায়ে ভারতবর্ষের কাছে ফিরে আসছে, ইনকেস যদি আমেরিকা তাদের উপর 100% ট্যারিফ ইম্পোজ করে। তো এখানেই শেষ করছি। আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের যে হুমকি সে সম্বন্ধে আপনাদের কি ধারণা সেটা যদি কমেন্ট বক্সে লিখে জানান, খুব উপকৃত হব। সমস্ত যারা এই প্রোগ্রাম দেখছেন তারা উপকৃত হবেন। সুতরাং আপনাদের একান্তভাবে অনুরোধ করব, প্লিজ আপনাদের সুচিন্তিত মতামত রাখুন, ভালো লাগবে, আমরাও নতুন কিছু জানতে পারবো। আজকের এখানেই শেষ করব। স্ট্যান্ডার্ড ডিসক্লোজার দিয়ে দিই, যে কোম্পানিজগুলো নিয়ে আলোচনা করলাম তা হতে পারে তার মধ্যে কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে। ভবিষ্যতে আমরা যদি নতুন করে কিনি বা বিক্রি করি তাহলে কিন্তু আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না। স্ট্যান্ডার্ড ডিসক্লেমার, এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল, বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যাওয়ারনেসের জন্য। এখানে কোনো ধরনের কোনো শেয়ারের বাই সেল সাজেশন, রিকমেন্ডেশন বা অ্যাডভাইস দেওয়া হয় না। আমি যে কোম্পানিজগুলো নিয়ে আলোচনা করলাম কেবলমাত্র ফর ইলাস্ট্রেশন পারপাস বা উদাহরণ হিসাবে আমার কথা শুনে কোনো কোম্পানিতে যদি আপনারা বাই সেল ডিসিশন নেন সেক্ষেত্রে আপনারা ক্ষতির সম্মুখীন হতে পারেন। সুতরাং সবসময় একজন সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন, অথবা নিজের ডিউ ডিলিজেন্স করবেন। এছাড়া যেটা বলার যে এটা যেহেতু এডুকেশনাল চ্যানেল, এখানে শেয়ার কি, শেয়ারের দাম কেন ওঠে, কেন নামে, বিভিন্ন ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টরস ভারতীয় শেয়ার বাজারকে কিভাবে প্রভাবিত করে এটা নিয়ে আলোচনা, বিভিন্ন কোম্পানিজ কোয়ার্টারলি রেজাল্টস এবং তার ফান্ডামেন্টাল কোয়ালিটিস নিয়ে কিন্তু আলোচনা করা হয়। আজকের এত পর্যন্তই এই প্রোগ্রাম থাকবে। যদি এই ধরনের এপিসোড সত্যি আপনাদের মনে হয় বাঙালি ভাই বোনদের কাজে লাগবে, প্লিজ নিজের গ্রুপে শেয়ার করে দেবেন। যদি এই প্রোগ্রাম মনে হয় আপনাদের কাজে লাগবে, প্লিজ একটা লাইক করবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন। বহু লোক দেখেন কিন্তু সাবস্ক্রাইব না করে চলে যান, কষ্ট হয়, আপনাদের জন্যই করা। যদি এটা করতে পারেন ডেফিনেটলি খুব উপকৃত হব। আজকের জন্য নমস্কার।